সামান্য বৃষ্টি হলেই গ্রামের রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায়। কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। আজ দুপুরের দিকে একটু রোদের দেখা মিললেও এখন আবার আকাশটি মেঘলা হয়ে এসেছে। আমার নাম আতিক চৌধুরী, পেশায় একজন স্কুল শিক্ষক। সবাই আমাকে আতিক মাস্টার বলেই চেনে। ভুবনপুর স্কুলের গণিত শিক্ষক। আজ আমি মুন্ডতলার ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। গ্রামের কাঁচা মাটির আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটছি, আর অবাক হচ্ছি মুহূর্তেই আকাশের অবস্থার পরিবর্তন দেখে। দ্রুত পা চালিয়ে হাঁটছি, যে করেই হোক বৃষ্টি আসার আগে মুন্ডতলার ফেরিঘাটে পৌঁছাতে হবে। শেষ রক্ষা আর হলো না। কিছু বুঝে ওঠার আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। সামনেই এক চায়ের দোকান, তাই বৃষ্টির পানি থেকে নিজেকে বাঁচাতে সেই দোকানে আশ্রয় নিলাম। এখন আবহাওয়া অনেক ঠান্ডা। এই বৃষ্টির মধ্যে এক কাপ চা হলে মন্দ হয় না। তাছাড়া সারাদিনের ক্লান্তিও দূর হবে। কাকা, কড়া করে এক কাপ চা দিন তো। আচ্ছা। এই বৃষ্টি এখনই থামবে বলে তো মনে হচ্ছে না। বর্ষাকালে আকাশের কি কোনো ভরসা আছে বাবু? তা আপনি এই ভোর সন্ধ্যাবেলা কই যাবেন? যাব মণ্ডপুরতলার ফেরিঘাটে, সেখান থেকে যাব গ্রামের বাড়ি ভুবনপুর। মন্ডুতলার ফেরিঘাটে? এখন তো সন্ধ্যা হয়ে এসেছে। খানিক বাদে রাত নেমে এলে চারিদিকে আর অন্ধকার এবং ভয়ঙ্কর হয়ে উঠবে। এই অসময়ে ফেরিঘাটে কি না গেলে হয় না? তাছাড়া এই বৃষ্টি এত তাড়াতাড়ি থামবে বলে তো মনে হচ্ছে না। কি যে বলেন না কাকা, না গেলে বাড়ি ফিরবো কি করে? এই গ্রামে এসেছিলাম অফিসের জরুরি একটা কাজে, কাল সকাল থেকে আবার স্কুল। কিছু মনে না করলে এই গরিবের বাড়িতে আজকে থেকে যান, কাছে আমার বাড়ি আছে। আপনার কথা শুনে বড়ই ভালো লাগলো, তবে আজ আমার বাড়ি যেতেই হবে। অন্য একদিন এই গ্রামে আসলে অবশ্যই আপনার বাড়ি থাকবে, ঠিক আছে? কাল সকালে ফেরিঘাটে যায়েন, রাতে ফেরিঘাটে না যাওয়াই আপনার জন্য ভালো হবে। চা দোকানদারের কথায় আমি কিছুটা অবাক হলাম, তবে তার অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আজ বাড়ি ফিরতে হবে। সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চলেছে, বৃষ্টিও কিছুটা কমে এসেছে। এখন যাওয়ার উত্তম সময়। না না কাকা, যেতেই হবে। আমি বরং এখন আসি, আপনি চিন্তা করবেন না। দোকানদারকে বিদায় জানিয়ে দ্রুত পা চালিয়ে পৌঁছলাম ফেরিঘাটে। ফেরিঘাটে পৌঁছে অবাক না হয়ে পারলাম না। পুরোটা ফেরিঘাট একদম ফাঁকা। মনে মনে ভাবলাম হয়তো বৃষ্টির জন্য কোনো মানুষ নেই। পাশে থাকা একটি বেঞ্চে বসে ফেরির জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পেরিয়ে গেলেও ফেরির এখনো দেখা নেই। বসে থাকতে থাকতে ক্লান্তিতে দুচোখ বুজে আসছিল। বেঞ্চে হেলান দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুমের মধ্যেই একসময় অনুভব করলাম আমার পাশে কারো উপস্থিতি। চোখ দুটো তাকিয়ে দেখি আমার পাশে লাল শাড়ি পরা একটি মেয়ে বসে আছে। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আপনিও কি ফেরির জন্য অপেক্ষা করছেন? মেয়েটি আমার কথার কোনো প্রত্যুত্তর করল না। এমন সময় হঠাৎ কানে ভেসে এলো ফেরির হর্নের আওয়াজ।
ফেরি চলে আসায় মেয়েটা আমার বাস থেকে উঠে ফেরির ভিতরে চলে যায়। আমিও তার পিছন পিছন ফেরিতে উঠে পড়লাম। কিন্তু ফেরিতে উঠেই আমি বেশ অবাক হলাম। পুরোটা ফেরি চড়ে যাত্রী বলতে আমরা 4-5 জন। এটাই শেষ নয়, লোকগুলো আমার দিকে এমন রাগী ভঙ্গিতে তাকিয়ে আছে যেন আমি ফেরিতে উঠেই মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। লোকগুলোকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি কিছুটা ভড়কে যাই। তাদের সাথে তো আমার কোনো কালেই কোনো শত্রুতা ছিল না, তাহলে এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কারণটা কি? এরই মধ্যে ফেরি আবার জোরে হর্ন বাজিয়ে যাত্রা শুরু করলো। আমি পাশেই একটা ফাঁকা সিটে বসে পড়লাম। আমি লোকটার কথায় বেশ অবাক হলাম, কিন্তু ফ্যাল করে তাকিয়ে থাকার পর জিজ্ঞাসা করি, এসব কি বলছেন? বাড়ি যাওয়ার জন্যই তো ফেরিতে উঠেছি, আর আপনি বলছেন বাড়ি ফিরতে পারবো না? আমার কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। তারা সবাই এমনভাবে হাসছিল যেন আমি তাদের সাথে রসিকতা করছি। বেশ বিরক্তি নিয়ে আমি চুপচাপ অন্যদিকে মুখ ঘুরিয়ে রইলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেই হঠাৎ মনে পড়ল লাল শাড়ি পরা সেই মেয়েটির কথা। আমার সাথেই তো ফেরিতে উঠল, তাহলে গেল কোথায়? এদিকে ওদিক তাকাতেই দেখলাম পাঞ্জাবি পরা একজন হুজুর আমার দিকে এগিয়ে আসছে। আমি হুজুরকে সালাম জানালাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো ভাই, তুমি এই ফেরিতে উঠে একদম ঠিক করোনি। যত তাড়াতাড়ি সম্ভব পারো তুমি ফেরি থেকে নেমে যাও। কথাটি বলেই হুজুর চলে গেল, আর আমি হতবাক হয়ে বসে রইলাম। হুজুরের কথায় ভিতরে কেমন যেন একটা ভয় করতে লাগলো। সবাই কেন বলছে এখান থেকে চলে যেতে? সেই চা দোকানি থেকে শুরু করে এই লঞ্চের যাত্রী সবাই আমাকে এই ফেরিঘাট থেকে চলে যেতে বলছে। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। মনে মনে এসব কথা ভাবতেই হঠাৎ একটি মেয়ের আর্তনাদ আমার কানে ভেসে এলো। স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ বিপদে পড়েছে, কিন্তু আমি সবার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটির চিৎকারে কারো কোনো প্রতিক্রিয়া নেই। উল্টো আরও সবাই আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে আছে। আমি বসা থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাই। দেখি একটি মেয়ের লাশ মাটিতে পড়ে আছে। মেয়েটি আর অন্য কেউ নয়, এটি সেই মেয়ে ছিল যাকে আমি ফেরিঘাটে রেখেছিলাম। মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটিকে এমন অবস্থায় দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। ঠিক তখনই আমার কাঁধে একটি হাত পড়ল। আমি চমকে থাকলাম। পিছনে ফিরে আমি যা দেখলাম, আমি মোটেও তার জন্য প্রস্তুত ছিলাম না। পিছনে সেই মেয়েটি দাঁড়িয়ে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে আমি আমতা আমতা করে বললাম, আপনি আপনার লাশ না ওইখানে? আমি কথা শেষ না করতেই মেয়েটি ফ্যাল ফ্যাল করে হাসতে লাগলো, তার সাথে বাকি লোকগুলো। আমি আবার পিছনে ফিরে দেখি সেই মেয়েটির লাশ ওইখানেই পড়ে আছে। নিজেকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। কি মেয়ে দুটো দুই জায়গায় কি করে থাকতে পারে? এসব ভাবতেই মেয়েটি এক ভয়ঙ্কর রূপ ধারণ করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার সাথে বাকি লোকগুলোর চেহারাও পরিবর্তন হয়ে গেল। কারো মাথা দিয়ে, কারো নাক দিয়ে, আবার কারো গলা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। চেহারা একদম ফ্যাকাশে। দেখে মনে হচ্ছিল
কারো শরীরে বিন্দুমাত্র রক্ত অবশিষ্ট নেই। বুঝতে বাকি রইল না যে আমি কার পাল্লায় পড়েছি। আমি ভয়ে চিৎকার করতে লাগলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, বাঁচাও কেউ। তোকে না সবাই বললো এখান থেকে চলে যেতে? এখন তো তোকে আমাদের সাথে যেতে হবে। মনে মনে বাঁচার আশা একদম ছেড়ে দিয়েছিলাম। এমন সময় আমাকে অবাক করে দিয়ে সেই হুজুরটি আমার সামনে এসে দাঁড়ালো এবং আমার ভয়ানক অবস্থা থেকে হুজুর বললেন, তোমাকে না বললাম এখান থেকে চলে যেতে? যাও তাড়াতাড়ি, তোমরা ওকে ছেড়ে দাও। হুজুর এই কথা বলতেই সবাই কোথায় যেন উধাও হয়ে গেল। আমি আর সময় বিলম্ব না করে প্রাণ বাঁচাতে পানিতে লাফিয়ে পড়লাম। সাঁতার কেটে তীরে উঠে দেখলাম আশেপাশে কোথাও কোনো ফেরিঘাট নেই। পুরো নদী একদম ফাঁকা, শুধু কুটকুটে অন্ধকার। এতক্ষণ কি ঘটলো আমার সাথে কোনো কিছুই বুঝতে পারলাম না। শুধু এতটুকু বুঝলাম, ওই হুজুরটি না থাকলে আজ হয়তো আমি প্রাণে ফিরতে পারতাম না। এটা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা।